আমন্ত্রণ বেক্সন মার্ট দেশ 24-এ। আপনাদের সাথে আছি আমি ইপসিতা জামান। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে 11 ঘন্টা। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে কারফিউ শিথিল থাকবে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। রাতে নিজ বাসায় সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ব্রিফিংয়ে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কারফিউ শিথিল করা হচ্ছে। বাকি জেলায় জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্দোলনের নামে ছাত্রদের কেউ বিপথে নিয়ে গেছে কিনা তা জানতে সমন্বয়কদের জিজ্ঞাসা করা হচ্ছে। আমাদের কাছে তারা যোগাযোগ করেছিল, সেই জন্যই তাদেরকে আমরা নিরাপদ হেফাজতে নিয়ে আসছি। তারা এখানে এসে আবার কিছু কথাবার্তা বলছেন, অনেকের নাম ঠিকানা বলছেন, যে তাদের আন্দোলন ডাইভার্ট করে নেওয়ার জন্য যারা উস্কানি দিয়েছেন তাদের কথা বলছেন। এইগুলি আমাদের পুলিশ কর্মকর্তারা তাদের থেকে শুনছেন এবং তাদের নিরাপত্তাটা সেই ব্যাপারও খেয়াল রাখছেন এবং যাদের নাম ঠিকানা বলছেন সেইগুলো আমরা আমলে আনছি। আজ থেকে 3 দিন অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। জনপ্রশাসন মন্ত্রী জানান, পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নতুন সূচি দেয়া হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই 3 দিন ব্যাংক চলবে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত, 3:30 পর্যন্ত। উৎকণ্ঠা কেটে ধীরে ধীরে স্বস্তি ফিরছে জনজীবনে। নগরীর মোড়ে মোড়ে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে রয়েছে সেনা সদস্যরা। শনিবার সরকারি অফিস ছুটি থাকায় বিভিন্ন সড়কে যানবাহনের চাপ ছিল কিছুটা কম। কারফিউ শিথিল ছিল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরতের আশা জানান সাধারণ মানুষ। ওই সময় তো বের হইতে পারি না, এই কারণে আমাদের ইনকাম নাই, ইনকাম না ছাড়া আমাদের খুব কষ্ট হয়েছে। দেশ যাতে শান্তভাবে চলে, আমরা যাতে পরিবার ঠিকমতো চালাইবার পারি। চাই তো শান্তি চাই, দেশে পরিবেশ ভালো থাকলে বেহেরি ভালো লাগবে। পড়াশোনার খুব ক্ষতি হয়ে যাচ্ছে, এটা যেন তাড়াতাড়ি একটু নিরসন হয়। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস থেকে টানা 3 দিন সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করেছে সরকার। 28, 29, 30 এই 3 দিন অফিস টাইমটা থাকবে সকাল 9টা থেকে দুপুর বিকাল 3টা পর্যন্ত। ব্রডব্যান্ড চালু হলেও এখনো বন্ধ মোবাইল ইন্টারনেট। রবি সোমবারের মধ্যে এটি চালুর আশা জানান আইসিটি প্রতিমন্ত্রী। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করেই খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান। আমরা তাদের নিরাপত্তার কথাটা ভেবে জননিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সকল যারা পেশাজীবী আছেন, যারা প্রফেশনালস আছেন, তাদের সাথে কথা বলে অবশ্যই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান হোক, শিক্ষার্থীদের কলরবে ক্যাম্পাসগুলো আবারও মুখরিত হোক, সেটাই হচ্ছে আমরা চাই। শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন শিক্ষামন্ত্রী। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন AR জুয়েল। জুয়েল, আজ কি পরিস্থিতি দেখছেন? সীতা, সুনামগঞ্জে আজকে নবম দিনের কারফিউর যে পরিস্থিতি, গেল কয়েক ছুটির দিনে কিন্তু আমরা দেখেছি সুনামগঞ্জে প্রায় 12 ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু কারফিউ জেলা প্রশাসকের নির্দেশ মতো শিথিল রয়েছে। শিথিলের কারণে কিন্তু কারফিউ মানুষের যে স্বাভাবিক পরিস্থিতি আমরা দেখেছি আসলে ব্যাপকভাবে বেড়েছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং শপিং মলগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে আসলে যতই দিন গড়াচ্ছে আসলে কারফিউ শিথিল হওয়ার কারণে মানুষের কিন্তু যে স্বাভাবিক চলাফেরা সেটি কিন্তু বাড়ছে। আমরা গতকালও দেখেছি যে সাপ্তাহিক ছুটির দিনেও কিন্তু মানুষের ব্যাপক উপচে পড়া ভিড় এবং যানবাহন চলাচল শুরু করেছে, বিভিন্ন দূরপাল্লার যানবাহন সেগুলো চলেছে। সব মিলিয়ে যদি বলি, এখন পর্যন্ত সুনামগঞ্জে আসলে শান্তিপূর্ণ এবং মানুষের যে
স্বাভাবিক পরিস্থিতি সেটি অব্যাহত আছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর যে ধরপাকড় যে অভিযান সেটি কিন্তু এখন অব্যাহত আছে। সুনামগঞ্জে প্রায় বিএনপি জামায়াতের ২৫০ নেতাকর্মীদেরকে আসামি করে ৫টি মামলা করেছেন এবং গতকাল পর্যন্ত ১৮ জন গ্রেফতার করেছে পুলিশ এবং তারা বলছে যে তারা সব ধরনের নাশকতা যারা পরিকল্পনা অভিযোগ করেছিল তাদেরকে আর খুঁজে আসলে তারা গ্রেফতারের চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত আজকে রবিবার, আজকে সবকিছু খোলার দিন, অফিস আদালত এবং আজকে যেহেতু ৯টা থেকে ৩টার পর্যন্ত অফিস টাইম দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আরও মানুষের স্বাভাবিক যে পরিস্থিতি সেটি আরও বাড়বে এবং জেলা প্রশাসক বলছেন যে আসলে সময় বুঝে পরিস্থিতি বুঝে সেই কারফিউর শিথিলের টাইমটা আরও বাড়ানো হবে। তো এই সব সুনামগঞ্জে সব মিলিয়ে আসলে পরিস্থিতি এখন স্বাভাবিক জীবনযাত্রা মানুষ ফিরতে শুরু করেছে এবং পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক হচ্ছে। জুয়েল, ধন্যবাদ আপনাকে। চলমান পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বিভিন্ন জেলা থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। মেহেরপুর থেকে আরও জানাচ্ছেন রাশিদুজ্জামান। সিলেটে বন্যার কারণে পরীক্ষা শুরু হয় ৯ দিন পর। সেই পরীক্ষা কিছুদিন হওয়ার পর আবারও স্থগিত। কোটা সংস্কার আন্দোলনে ১৬ জুলাই সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণার ৩ দিন পর স্থগিত হয় এইচএসসি ও সমমান পরীক্ষা। বারবার পরীক্ষা পেছানোয় দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা। পরীক্ষা পেছানো হয়েছে, তার ফলে আমার যে পরীক্ষা সামনে হবে সেগুলো প্রিপারেশন আবার নতুন করে নেওয়া প্রয়োজন হচ্ছে। একটানা না দিতে পারার কারণে আমরা কিন্তু সেশন জুটে পড়ে যাব এবং দীর্ঘ ১ মাসে আমরা মাত্র ৩টি পরীক্ষা দিয়েছি। পরীক্ষাটা দেরিতে হওয়ার জন্য আমাদের যে পড়াশোনার একটা ফ্লো ছিল এই ফ্লোটা নষ্ট হয়ে গেছে, মানে আমরা ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারছি না। পরীক্ষাটা আবারও পিছায় তাহলে প্র্যাকটিক্যাল শেষ করতে করতে আবারও 1 মাস পেছাবে, তাহলে সেক্ষেত্রে অ্যাডমিশনটাতে আমরা যদি সময় কম পাই তাহলে আমাদের ক্ষেত্রে বিভিন্ন ভার্সিটি বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে ট্রান্সফার পসিবিলিটি কম হয়ে যায়। অভিভাবকরা বলছেন পরীক্ষার সময়সূচি পরিবর্তনের ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা। পেছনের ফলে আমরা তাদেরকে আর এই পড়ার টেবিলে আমরা সেইভাবে আমরা পাচ্ছি না এবং আমরা বলার পরও তারা মনোযোগী হতে পারছে না। পরীক্ষাটা তাড়াতাড়ি শেষে গেলে এরা অ্যাডমিশনের জন্য পড়ায় মন বসানো যাবে। শিক্ষকদের মতে বারবার পরীক্ষার সময়সূচি পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়তে পারে পরীক্ষার্থীদের ফলাফলের ওপর। যে কোনো পরীক্ষা শিডিউল যখন ব্রেক হয়ে যায়, শিডিউল ব্রেক হয়ে গেলে শিক্ষার্থীদের উপরে মননের উপরে বড় ধরনের চাপ পড়ে। সেই চাপটা মানে এটাকে সহনশীলভাবে নিয়ে পরীক্ষা দেওয়া তার জন্য খুব কঠিন হয়ে পড়ে। স্থগিত হওয়া পরীক্ষা 11 আগস্টের পর নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাফতুহা মিলি, চ্যানেল 24। দর্শক, যেমনটি দেখছিলাম, চলমান পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষার সময়সূচি পেছানোয় দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা। অভিভাবকরা বলছেন বারবার সময়সূচি পরিবর্তনের ফলে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, আর শিক্ষকরা বলছেন নেতিবাচক প্রভাব পড়তে পারে পরীক্ষার্থীদের ফলাফলের ওপর। তেমনটাই জানছিলাম। চলমান পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বিভিন্ন জেলা থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। মেহেরপুর থেকে এই বিষয়ে আরও জানাচ্ছেন রাশিদুজ্জামান। মেহেরপুরে কারফিউ শিথিল করা হয়েছে, ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এরই মধ্যে যে আন্তঃজেলা এবং দূরপাল্লার পরিবহন যেগুলো রয়েছে মেহেরপুর থেকে ছেড়ে যাচ্ছে। আমি যে স্থানে দাঁড়িয়েছি মেহেরপুর হোটেল বাজার মোড়ে, এখান থেকে শতাধিক গাড়ি ছেড়ে যায় রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। সেই গাড়িগুলো আমরা এখান থেকে দেখছি সকাল থেকেই নিয়মিত ছেড়ে যাচ্ছে। প্রত্যেকটা কাউন্টারের সামনে গাড়িগুলো অবস্থান করছে, যাত্রীরা আসছেন এবং তারা সেই গাড়িতে চেপেই চলে যাচ্ছেন তাদের গন্তব্যস্থলে। তো কাউন্টার মাস্টার যেটি বলছেন যে পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে এবং কোনো ধরনের খারাপ ঘটনা না থাকে বা প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো ধরনের নির্দেশনা না থাকে তাহলে নিয়মিতভাবে যে গাড়ি রয়েছে সেই গাড়িগুলো দূরপাল্লার উদ্দেশ্য ছেড়ে যাবে। অন্যদিকে আমরা দেখেছি যে পণ্যবাহী যে পরিবহনগুলোর একটি সংকট ছিল মেহেরপুরে, বিশেষ করে কৃষি প্রধান এই এলাকা, রাজধানী ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ এখানকার উৎপাদিত সবজি সরবরাহ করা হয়। মাঝে কারফিউ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে সেই ট্রাকগুলো ছেড়ে যেতে পারছিল না, যার কারণে কৃষকরা কিন্তু ক্ষতির মুখে পড়েছিল। গেল কয়েকদিন ধরে সেই পণ্যবাহী ট্রাকগুলো ছেড়ে যাচ্ছে। এখন কৃষকদের যে উৎপাদিত পণ্য সেই পণ্যগুলো জেলার চাহিদা মিটিয়ে জেলার বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। এক কথা বলা যায় এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, যাত্রীরাও এখানে আসছেন এবং স্বস্তিতে তাদের গন্তব্যস্থলে যেতে পারছেন। তবে যাত্রীরা বলছেন যে সব ধরনের যে আন্দোলনগুলো রয়েছে সেই আন্দোলনগুলো যদি বিশেষ করে দূরপাল্লা বা আন্তঃজেলার বাসগুলো বা কৃষিজ যে পণ্য বহনকারী যে ট্রাকগুলো রয়েছে এগুলো যদি আওতা
কোটামুক্ত আন্দোলনের আওতামুক্ত রাখা হয় তাহলে খুব সহজেই যে সাধারণ যারা মানুষ রয়েছে তারা উপকৃত হবে। তো এই ছিল দূরপাল্লা পরিবহনের সর্বশেষ পরিস্থিতি। কোটা সংস্কার আন্দোলনের 5 সমন্বয়ক আসিফ, আবু বকর, নাহিদ, সার্জিস ও হাসনাতকে রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। ভিপি নূর সহ রাজনীতিবিদদের সাথে তাদের সংযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, নাশকতাকারীদের সবাইকে একে একে ধরা হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর যাত্রাবাড়িতে ব্যাপক সংঘর্ষ হয়। গেল বৃহস্পতিবার পুলিশ ভেবে জাহিদ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ 1 কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয়। লুট করা হয় তার মোবাইল ফোন ও বৈধ পিস্তল। ভিডিও ফুটেজ দেখে জড়িত 5 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে পিস্তল ও মোবাইল ফোন। কলেজের পাশ থেকে রাস্তায় নিয়ে তারপরে বেদম পিটের পর 1-1.5 কিলোমিটার তাকে টেনে নিয়ে গেল, যেটা আমরা ছবিতে দেখলেন। তার মোবাইল নিয়ে যাওয়া, তাকে যে 1-1.5 কিলোমিটার পথ তাকে যে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া, তারা স্বীকার করেছেন। এদিকে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আসিফ, আবু বকর ও নাহিদকে নেওয়া হয়েছে ডিবি হেফাজতে। ডিবি প্রধান জানান, ভিপি নূর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে তাদের কি কথা হয়েছিল সেটি জানার চেষ্টা করছেন তারা। নুরু এবং আরও কিছু নেতৃবৃন্দকে আমরা রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তারা তাদের তথ্যের ভিত্তিতে তারা একথা আমাদের কাছে বলেছেন যে নুরু বারা যে তা আমরা নাহিদের সাথে বা বিভিন্ন সমন্বয়ের সাথে তাদের কথা হয়েছে, সে তার সাথে কথা হয়েছে, তাকে অনেকে তাদেরকে কি কথা হয়েছে এটাও আমাদের একটু জানা দরকার। ডিবি প্রধান আরও জানান, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থসহ আটক রাজনীতিবিদদের নাশকতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তাদের সেফটি সিকিউরিটির জন্য আমরা ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। বেক্সন মার্ট, দেশ 24-এ নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন।